কয়েক বছরের মধ্যেই ৩.৫ কোটি মানুষ পাবে কৃষক কার্ড। ৩ মাসে ৩০,০০০ এবং ৪ বছরে ৪ কোটি পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। সংবিধান সংস্কার নিয়ে মুলতবি আলোচনায় প্রতিকার না পাওয়ার অভিযোগে সংসদে বিরোধী দলের ওয়াকআউট। শিগগিরই বিশেষ কমিটি গঠনের কথা জানালেন চিফ হুইপ। সরকারের নানা পদক্ষেপেও জ্বালানিতে ফেরেনি শৃঙ্খলা, পাম্পে দীর্ঘ লাইন। স্বাভাবিক নয় সরবরাহ, বলছেন পাম্প মালিকরা। স্কুল কলেজে অনলাইন ক্লাস চালু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। জ্বালানি সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশি নজর দেওয়ার পরামর্শ শিক্ষা গবেষকদের। রবিবার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি পাবে 6 থেকে 10 মাস বয়সীরা। সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল। সারা দেশে অন্তত 100 শিশুর মৃত্যু। আগামী 4 বছরে 4 কোটি পরিবারকে পর্যায়ক্রমে দেয়া হবে ফ্যামিলি কার্ড। এছাড়া কয়েক বছরের মধ্যে ধারাবাহিকভাবে 2,75,00,000 কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে কৃষক কার্ড। সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি বছর 16 বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন দেশে পাচার হয়েছে বলেও জানান সরকার প্রধান। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। সমাজের নারীর এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন। এ সময় পর্যায়ক্রমে ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়ার কথা জানান সরকার প্রধান। মাননীয় স্পিকার, গত 10ই মার্চ 2026 তারিখে দেশের 13টি উপজেলার 13টি জেলার 3টি সিটি কর্পোরেশন ইউনিয়ন এর 15টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রায় 38,000, টু বি প্রিসাইজ 37,814টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, সরকারের কাছে যে হিসাব আছে তাতে প্রায় 2,75,00,000 কাছাকাছি কৃষক আছে, প্লাস মাইনাস। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে চেষ্টা করব, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য। প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং অনেক দেশের সাথে তথ্য বিনিময়ের পাশাপাশি চুক্তি সইয়ের কাজ চলমান রয়েছে। অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে, সেই দেশগুলো হলো ইউএসএ, ইউকে, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইউএই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। প্রধানমন্ত্রী জানান, পাচারের অর্থ ফিরিয়ে আনতে আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠনের পাশাপাশি 11টি তদন্ত দল গঠন করেছে সরকার। যতটুকু সম্ভব দুর্নীতির টুটি চেপে ধরে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লিকেজ বন্ধ করার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের যে ট্যাক্সের টাকা সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবচেয়ে ভালোভাবে সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। অর্থ পাচারে অভিযুক্তদের আইনের আওতায় আনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আইন সহায়তা জোরদার করা হচ্ছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক প্রভাবে নদী ও খাল কোনোভাবেই যাতে দখল না হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত সহ একটি প্রতিনিধি দলের বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি জানান, চলতি মাসে ফেনী ও ঝিনাইদহে 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিএনপির অঙ্গীকার অনুযায়ী 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি যথাসময়ে শেষ করার প্রস্তুতি চলছে। তিস্তা ব্যারেজ ও ভারতের সাথে গঙ্গার পানি বন্টন চুক্তির বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান মন্ত্রী। সেই এপ্রিল মাসে আমরা আরো দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যারা কর্মকর্তা তাদেরকে দিয়ে আমরা মনিটরিং সেল করব,
যার মধ্যে দিয়ে শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করবো এবং ইনশাল্লাহ এই খাল খননের মধ্য দিয়ে তারেক রহমান সরকার ইনশাল্লাহ আমরা খাদ্য সংসম্পন্ন হবে। সংবিধান সংস্কার নিয়ে মুলতবি আলোচনার পরও স্পিকারের কাছ থেকে কোনো প্রতিকার না পাওয়া ও অবমূল্যায়নের অভিযোগ এনে সংসদের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, যা আইন প্রণয়নের নিষ্পত্তি হতে পারে তা নিয়ে মুলতবি প্রস্তাবে আলোচনার বিধান নেই। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সরকারি দলের আনা আরেকটি মুলতবি প্রস্তাব গ্রহণ করে সেটি আলোচনার সময় নির্ধারণ করেছেন স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, বুধবার বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পর সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, নোটিশের বিষয়বস্তু শুনেন, তারপরে আপনারা ফিল ফ্রি টু ওয়াক আউট। মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে দীর্ঘক্ষণ আলোচনা চললেও বিষয়টি নিষ্পত্তি না হওয়ার প্রতিবাদে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট। এ সময় স্পিকার জানান, গত 53 বছরে 3টি মুলতবি প্রস্তাব গৃহীত হওয়ার নজিরের মধ্যে এটি একটি, যা নিয়ে আলোচনার পরেও সংসদ থেকে ওয়াকআউট করার অধিকার আছে বিরোধী দলের। আমার অনুরোধ হলো আপনারা ওটা শোনেন, তারপরে যদি ওয়াকআউট করতে পারেন প্লিজ ফিল ফ্রি টু ওয়াক আউট। আপনার অ্যাবসেন্সে এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। পরে সংসদে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, জানান যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে তা নিয়ে মুলতবি প্রস্তাবে আলোচনার বিধান নেই। তবু মঙ্গলবার 2 ঘন্টারও বেশি সময় ধরে সংসদে আলোচনা হয়েছে। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে সেরকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। এটা আপনাদের উদারতা, আর হাউজের অভিভাবক হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত হয়েছে, আপনি আলোচনার জন্য রেখেছেন। শুধুমাত্র মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কি না, উত্থাপিত হবে অথবা হবে না, তার উপরে ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন ভোটাভুটি বিধান দিতেন তাহলে পরে এই আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো না। সংসদে আরেকটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক। জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, একটি রাজনৈতিক সমঝোতার দলিল যা সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইন কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন, পরিমার্জনের বিষয়ে প্রস্তাব সংক্রান্ত। সেই কারণে উক্ত জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই বিষয়ে সংসদ মুলতবি রেখে আলোচনা করার জন্য আমি 62 বিধি আপনার মাধ্যমে উপস্থাপন করছি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। যে সংবিধান ফ্যাসিবাদ তৈরি ও সমর্থন দেয় সেই সংবিধান সংস্কার নিয়ে কোনো স্পষ্ট অবস্থান সরকার দলের নেই, এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গণভোট নিয়ে জনগণের চূড়ান্ত রায় বাস্তবায়ন করতে আবারও জনগণকে সাথে নিয়ে আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার সংসদ থেকে ওয়াকআউট করার পর এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিরোধী দলের নেতা। যেহেতু হাউসের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ, এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। সংবিধান সংশোধন নিয়ে শিগগিরই কমিটি গঠন করা হবে, যা 18 থেকে 20 সদস্য বিশিষ্ট হবে, একথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তবে এই কমিটিতে থাকবে না বিরোধী দল। মঙ্গলবার সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাবের উপর প্রায় 2 ঘণ্টা আলোচনা চলে। আলোচনার এক পর্যায়ে সরকারি দলের পক্ষ থেকে সংবিধানের সংশোধনী বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হয়।
সরকারি দলের এমন প্রস্তাবে বিরোধী দলের অবস্থান কি? সাংবাদিকদের এমন প্রশ্নে বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, সরকারি দলের এমন কমিটির প্রস্তাবে কোনো আইনি ভিত্তি নেই। বিদ্যমান সংবিধান সংস্কার দরকার, সংশোধন নয়। তাই তাদের দাবি সংস্কার কমিটি। সরকারি দল থেকে সংবিধান সংশোধন কমিটি করা হলে বিরোধী দল সেই কমিটিতে থাকবেন না বলে জানান তারা। এটা তাদের ব্যাপার, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা তারা নিতে পারে। তবে আমি মনে করি সেটা একেবারেই সঠিক হবে না, এবং সংবিধান সংশোধন আমাদের করতেই হবে। টুডি করি, টুমোরো করি, যখনই করি তখনই করতে হবে। তখনকার জন্যই সংবিধান সংশোধন কমিটি আমরা ওনাদের চাই। সংবিধান সংশোধন পরিষদের আমরা রাজি হয়েছি, এই কথা আমরা রাজি হইনি। আমরা সংবিধান সংস্কার পরিষদ, যেটা আমাদের সমস্ত দলগুলো একমত হয়ে সিগনেচার করেছি, যেটাকে জুলাই সনদ বলা হয়, তার আলোকে করতে বলেছি। আজকে স্পিকার সুযোগ দিলে আমরা সেইভাবে আমাদের কথা বলবো, এরপরে আমাদের কি ভূমিকা হবে এরপরে বলতে পারবো। চিফ হুইপের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই গঠন করা হবে এই বিশেষ কমিটি, যার সদস্য সংখ্যা হবে 15 থেকে 20 জন। তার প্রত্যাশা, বিরোধী দলের সদস্যও থাকবেন এই কমিটিতে। সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, স্বতন্ত্রের মধ্য থেকেও আমরা একজনকে রাখতে চাই। রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই। এদিকে বুধবার সকালে সংসদীয় কমিটির বৈঠক হয়েছে, যেখানে সংসদ সদস্যদের আবাসন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। মজুতদারদের বিরুদ্ধে অভিযান, তেলের সংকট না থাকার সরকারি ঘোষণার পরও রাজধানীর পাম্পে পাম্পে গ্রাহকের সারি কোনোভাবেই কমছে না। আতঙ্ক ক্রয় না করতে বারবার অনুরোধ বা আহ্বানেও কেউ কর্ণপাত করছে না। এমন পরিস্থিতিতে রিফুয়েলিং স্টেশনে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই আছে। যানবাহনের এই দীর্ঘ সারি গেল কয়েক সপ্তাহের নিত্যকার চিত্র। পাম্পের সামনের লাইন কোনো আশ্বাসেই কমানো যাচ্ছে না। বারবার বলা হচ্ছে তেলের সংকট নেই, কিন্তু এই কথায় কারো কোনো রা নেই। মন্ত্রীর কথা শুনে তো মনটা আনন্দে ভরা জায়গা। 4 দিন ঘুরে আমার অসুস্থ পানি, আমি তেল নিতে পারি নাই। অকটেন নেই, আমি নিতে আসছিলাম। মানুষ একটা প্যানিকের মধ্যে আছে। আসলে যদি তেল না পাওয়া যায়, পরবর্তীতে বাইকাররা কেমনে চালাবে, যাদের আসলে প্রয়োজন। সবারই দাবি তার তেল লাগবে, কিন্তু অপ্রয়োজনেও অনেকে লাইনে দাঁড়াচ্ছেন। অভিযোগ আছে, বিভিন্ন পাম্পে আলাদা করে লাইন দিয়ে ভরাট করছেন ট্যাঙ্ক। কেউ কেউ বলতেছে যে সিন্ডিকেট আটকায় রাখছে, আবার শুনতেছি যে না, পেট্রোল পাম্পে মজুদ থেকেও আমাদেরকে তেল দিচ্ছে না। এখন আমরা পড়ছি হচ্ছে, আমরা সাধারণ জনগণ আমরা কোথায় যাব আমরা বুঝতে পারতেছি না। এই সংকটটা হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে পাম্প বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি এখন সাভার থেকে কোনো তেল পাই না, একটা সিন্ডিকেট আছে যে তারা মজুদ করতেছে। পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন শঙ্কা প্রকাশ করেছে, তেলের জন্য এভাবে হুমড়ি খেয়ে পড়লে কোনোভাবেই সংকট মোকাবেলা সম্ভব নয়। কিন্তু কে শোনে কার কথা? 10,000 লিটার তেল আনতাম আগে, আমাকে এখন 10,000 লিটার তেলে দিচ্ছে, কিন্তু ওই 10,000 লিটার তো আমার 12টা বেলা শেষ হয়ে যাচ্ছে। আপনার যেটুক প্রয়োজন প্রতিদিন আপনি ওইটুক তেল নেন, 4-5 মাসে সরকার বসে বসে তেল দেবে আপনাকে। আপনি তো ওই প্রয়োজনের 3 গুণ 4 গুণ তেল চাচ্ছেন, এটা কোথেকে দেবে? চাহিদার সঙ্গে সরবরাহের অসঙ্গতির কারণে অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে পাম্পের তেল। ফলে দীর্ঘ সময় লাইনে থেকেও অনেকেই পাচ্ছেন না জ্বালানি। আমরা যারা সাধারণ জনগণ আছে, আমাদের তো অনেক কাজে যাইতে হয়, তো লম্বা দীর্ঘ লাইনে থাকলে আমাদের কাজে ব্যাঘাত ঘটে আর কি। যার খুব প্রয়োজন তিনি পড়েছেন বড় সংকটে। ফলে এরই মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী সপ্তাহ থেকে ফুয়েল কার্ড দেওয়া হবে। তখন এই কার্ড দেখিয়ে নির্ধারিত পরিমাণ তেল সংগ্রহ করতে হবে গ্রাহককে। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার, এমন ঘোষণার পরের দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। এ নিয়ে আরও জানাতে মতিঝিল এলাকা থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, আর তেল পাওয়া নিয়ে গ্রাহকরা কি বলছেন? নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছেন, জানাবেন। তানিয়া, রাজধানীতে রাত 8টা-9টার পরে কিন্তু অধিকাংশ পাম্প কিন্তু বন্ধ থাকে, আর যে কয়েকটা পাম্প খোলা থাকে এগুলোতে কিন্তু আপনার অকটেন পেট্রোল কিন্তু থাকে না, বেশিরভাগগুলোতেই ডিজেল পাওয়া যাচ্ছে। তার মধ্যে কয়েকটা খোলা পাওয়া যায়, ট্রাস্ট ফিলিং স্টেশন আছে বিজয় সরণিতে, সেটা কন্টিনিউ খোলা থাকে, আর সেটাতে কিন্তু চাহিদা মতো কিন্তু গ্রাহকরা তেল পাচ্ছে। আর অধিকাংশ পাম্প কিন্তু রাত 9টা-10টার পরে কিন্তু বন্ধ থাকে। আর এগুলো থেকে গ্রাহকরা কিন্তু এক পাম্প থেকে অন্য পাম্পে কিন্তু ঘুরে ঘুরে তারা কিন্তু তেলের জন্য কিন্তু ঘুরছে। তো আমরা এই মুহূর্তে যে পাম্পটাতে আছি সেটা মতিঝিল একটা তেলের ফিলিং স্টেশনে আছি। এই পাম্পটাতে কিন্তু আজকে কিন্তু
অকটেন দিয়েছে 9,000 লিটার আর ডিজেল দিয়েছে 3,500 লিটার। তার মধ্যে অকটেন একদম শেষ হয়ে গেছে। আর এই মুহূর্তে আছে ডিজেল আছে, সেটা 2,000 লিটারের একটু বেশি ডিজেল আছে। তো এখানে কিন্তু মোটরসাইকেল চালক কিংবা অন্যান্য গাড়ির যে চালকরা আছে তারা কিন্তু এখানে আসছে, একের পর এক এসে তারা কিন্তু তেলের জন্য কিন্তু আসলে লাইন দিচ্ছে, তারা তেল পাচ্ছে না এখানে। তারপরে যাদের ডিজেল প্রয়োজন তারা ডিজেল নিয়ে যাচ্ছে। তো আসলে আমরা সারা দেশেই কিন্তু আসলে মধ্যপ্রাচ্যে যে আসলে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে কিন্তু জ্বালানি তেলের একটা সংকটের একটা শঙ্কায় কিন্তু আসলে মোটরসাইকেল রাজধানীর সারা দেশেই কিন্তু আসলে যে মোটরসাইকেল চালক তো অন্যান্য চালকরা কিন্তু আসলে এই শঙ্কায় কিন্তু তারা কিন্তু আসলে তেল কিন্তু আসলে মজুত করছে, অনেকে আসলে মজুত করছে, অনেকে আসলে এক মিনিট আসলে বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে তেল তারা নিচ্ছে। তো আসলে একটা সংকট কিন্তু আসলে কৃত্রিম সংকট কিন্তু তৈরি হয়েছে। আর পাম্প মালিকরা যেটা বলছে তারা কিন্তু আসলে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন, হামলা থেকে শুরু করে আসলে বিভিন্ন ধরনের ভোগান্তি আর এখানে হচ্ছে বিভিন্ন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব, যে একটা পাম্প মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা এই মুহূর্তে। তো কি আপনারা আসলে যে আপনার পাম্পে তো অকটেল পেট্রোল নেই, শুধুমাত্র ডিজেল আছে, অনেক গ্রাহক কিন্তু দাঁড়িয়ে আছে, তারা ভোগান্তিতে আছে। আপনারা অকটেন আর হলো ডিজেল, আজকে সকাল 11টা বাজে 9,000 অকটেন আসছে, 4,500 ডিজেল আসছে। তো আমার এখানে প্রতিদিন লাগে হলো আপনার 40,000-এর মতন অকটেন, 14,000-এর মতন লাগে ডিজেল। আমি পুলিশরে দেই, আমি ডিসি অফিসে দেই, আমি সমাজ কল্যাণ দেই, সচিবালয় দেই, প্রতি ব্যাংকে দেই। আমার এই চাহিদা, এই পরিমাণ চাহিদা আমি তেল পাচ্ছি না। আর প্রতিদিনে খোলাটা খুব সুন্দর হয়, খোলার সময় কোনো ঝামেলা করে না, তেল নাই, খুব আনন্দ সহিত। যখন আমি বলি যে বন্ধ, তেল নাই, তখন মবের মতো সৃষ্টি করে। প্রত্যেকটা দিন একটা মানে এমন বিপর্যয়ের পড়তে হয় যে পাম্প সাইডে যেটা আমি পালাই, এই পর্যায়ে করে দেয় প্রতিদিন সাধারণ জনগণ। এই পরিস্থিতি, আমার পরিস্থিতি খুব খারাপ, এইভাবে হলে পাম্প চালানো সম্ভব না। ধন্যবাদ জি। আসলে তানিয়া যেমনটি শুনছিলেন, আসলে সারা দেশের যে উপজেলা জেলা পর্যায়ে যে আসলে তেলের যে পাম্পগুলো আছে, সেই পাম্পগুলোতে কিন্তু আসলে হামলা ভাঙচুর সহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু প্রতিদিনই আসলে ঘটছে। আসলে তেলের জন্য কিন্তু অনেকে নানা ধরনের দুর্ভোগ সৃষ্টি করছে পাম্পগুলোতে। তারা আসলে পেট্রোল পাম্প যে মালিক পক্ষ আছে, তাদের যে আসলে কর্মীরা আছে, তারা কিন্তু নানা ধরনের একটা চাপে তারা কিন্তু আছে। তারা আসলে এমনটি চাচ্ছে যে তারা নির্ধারিত একটা সময়, তাদের যে দাবি সেটা হলো সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তারা তাদের পেট্রোল। অজিত, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। জ্বালানি তেল নিয়ে বিভিন্ন দেশ থেকে প্রস্তাব পাচ্ছে সরকার। এরই মধ্যে কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল $76 বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করে ক্রয় প্রক্রিয়া শুরু করা হবে, এসব তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। জানান, দেশে তেলের কোনো সংকট নেই, যথেষ্ট মজুত রয়েছে। প্রস্তাব পাচ্ছি আমরা, $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই। তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। নানা পদক্ষেপের পরও দেশ জুড়ে জ্বালানি তেলের সংকট প্রকট। প্রভাব পড়েছে যোগাযোগ, অর্থনীতি, কৃষি থেকে শুরু করে সব ক্ষেত্রেই। সিরাজগঞ্জে ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল অকটেন বিক্রি শুরু হয়েছে। বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। নাটোরে ডিজেল পেট্রোল নেয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় কৃষক ও মোটরসাইকেল চালকদের। অনেকে মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্ক খুলে এবং বিদ্যুতের জেনারেটরের ইঞ্জিন কাঁধে করে লাইনে দাঁড়িয়েছেন। এদিকে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে নলডাঙ্গায় একজনকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। ডিজেলের তীব্র সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় মৎস্য খাত। সাগরে যেতে পারছে না অধিকাংশ ট্রলার, ফলে মাছ আহরণ কমে গেছে 70 থেকে 80% পর্যন্ত। বরগুনায় তেলের সংকট এবং পাম্প থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় মানববন্ধন করেছেন জেলেরা। আমরা মাছ ধরতে পারি না, তেলের জন্য বাল বাচ্চা লইয়ে খাইতে পারি না, নদীতে যাইতে পারি না। এই 2-3 দিন দেখো তেল পাই না, মাছ ধরতে পারি না, কিছু করতে পারি না। আমরা কই যামু, কি খামু? দীর্ঘ লাইনের অপেক্ষা না করে অল্প কিছু বাইকের লাইনে থেকে খুব দ্রুত তেল সংগ্রহ করতে পারছি। আগের তুলনায় ভোগান্তি অনেক অংশে কম। যে 4 তারিখ পর্যন্ত আমাদের এই ফুয়েল কার্ড ইস্যু হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে এবং নিড বেসড যেহেতু আমরা দিচ্ছি, সো যাদের প্রয়োজন তারা সবাই পেট্রোল অকটেন পাবে। এই অভিযোগ থাকবে না যে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না।
জ্বালানি সংকটের প্রভাব এবার শিক্ষা ব্যবস্থায়। মহানগরীর স্কুল কলেজের সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। এ নিয়ে আলোচনা হবে মন্ত্রিসভায়। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত যেমন মিশ্র, তেমনি শিক্ষা গবেষকরা বলছেন স্কুল কলেজ নয়, বরং জ্বালানি সাশ্রয়ের বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশি নজর দেওয়া প্রয়োজন। সকালের ব্যস্ত শহর, স্কুলগামী শিক্ষার্থীদের কোলাহলে ভরে ওঠে চারপাশ। দীর্ঘ ছুটির পর আবার যেন প্রাণ ফিরেছে শিক্ষাঙ্গনে। শান্তিনগর থেকে প্রতিদিন স্কুলে আসে তোহফা ও মর্ম। একসাথে পথ চলা আর ক্লাসে তাদের বন্ধুত্বে আলাদা উচ্ছ্বাস। তবে জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অফলাইনে হলে ভালো হয়। যদি আমি অনলাইনে ক্লাস করি তাহলে আমি বন্ধুদেরকে অনেক মিস করব। নেট না থাকলে ক্লাস করতে পারি না, ক্লাস মিস হয়ে যায়। অফলাইন হলে ক্লাসটা ভালো হয়, কারণ অনলাইনে আমরা যে বিভিন্ন বিষয়ে যে ডাউট ওটা ক্লিয়ার হয় না। শুধু শিক্ষার্থী নয়, এই পরিবর্তন নিয়ে ভাবছেন অভিভাবকরাও। সন্তানের পড়াশোনা আর মানসিক বিকাশ দুটোর মধ্যে ভারসাম্য নিয়েই তাদের চিন্তা। ও 2তে পড়ে, আরেকটা বেবির নার্সারিতে পড়ে। এখন যদি দুজনের ক্লাসে অনলাইনে হয় তাহলে আমি বাসায় বসে কিভাবে মেনটেন করব? আমার নেটওয়ার্ক থাকে না, ইন্টারনেট থাকে না, কিভাবে ক্লাস নেবে? সরকার তো বুলশিট তো নিচ্ছে। আমার থেকে মনে হয় 3 দিন যে অনলাইনে দিচ্ছে এটা ভালোই হবে। সরকারের এই প্রস্তাব নিয়ে শিক্ষাবিদরা দিচ্ছেন নেতিবাচক মত। বলছেন জ্বালানি সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজর দেওয়া উচিত। আর অনলাইনে শিক্ষার্থীরা কতটা মনোযোগী হবে তা নিয়েও রয়েছে সংশয়। 99% বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু শহর অঞ্চলে অবস্থিত এবং সেখানে সবচেয়ে বেশি জ্বালানির প্রয়োজন পড়ে। সেখানে শিক্ষকেরা যেমন গাড়ি ব্যবহার করেন, শিক্ষার্থীরা তেমন গাড়ি ব্যবহার করেন। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি সেটিও একটি ভাবার বিষয়। এই গবেষক আরও বলছেন, আন্দোলনের সময় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে যে ব্যবধান হয়েছিল অনলাইন ক্লাস, সেটি আরও বাড়াতে পারে। এই জুলাই বিপ্লবের পূর্ববর্তী অবস্থায় এখন পর্যন্ত ফিরে যেতে পারেনি। সেই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম কাজটা দরকার এই শিক্ষা ব্যবস্থার একটা স্বস্তিমূলক পরিবেশ তৈরি করা, যাতে করে আমরা এই বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য যদি নিতান্তই প্রয়োজন পড়ে তখন এই সিদ্ধান্তটা নিলে আমি মনে করি শিক্ষার জন্য মঙ্গলজনক হবে। সময়ের চাহিদা আর বাস্তবতার সমন্বয়ে শিক্ষার নতুন পথ কি তবে মিশ্র পদ্ধতিতেই? অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সে প্রশ্ন কিন্তু থেকেই গেল। মানজুমা ফিরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। মার্চ মাসে রেমিটেন্সে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় 375 কোটি 50 লাখ ডলার, যা একক মাসের হিসেবে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল 2025 সালের মার্চে। রেমিটেন্স এসেছিল 329 কোটি ডলার। সেই রেকর্ড ছাড়িয়ে এবার প্রায় $4.25 বিলিয়ন পৌঁছেছে প্রবাসী আয়। এদিকে চলতি অর্থ বছরের 9 মাসে প্রবাসী আয় এসেছে $26 বিলিয়ন, যা আগের অর্থ বছরের তুলনায় 20% বেশি। বিশ্লেষকরা মনে করেন, ঈদকে কেন্দ্র করে বাড়তি অর্থ পাঠানো এবং হুন্ডি কমে যাওয়ায় বৈধ পথে অর্থ পাঠানো, এসব কারণে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। রবিবার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় টিকা পাবে 6 থেকে 10 মাস বয়সী শিশুরা। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশের সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এক বৈঠক শেষে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। বলেন, প্রধানমন্ত্রীর ডাকে অনেকেই এই বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাই পরিস্থিতি ভালো হবে বলে তার আশা। ইউনিসেফের মাধ্যমে জরুরিভাবে ভ্যাকসিন সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা গ্যাভির কাছ থেকে জরুরি ভিত্তিতে টিকা ধার নিয়ে সেটা 2 দিনের মধ্যে বিভিন্ন উপজেলায় পাঠানো হবে। আরও বলেন, হামে কিছু ক্যাজুয়ালিটি থাকলেও সরকার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে। এছাড়া সেটি দূর করতে নতুন উদ্ভাবনী প্রক্রিয়ায় ইমার্জেন্সি ভেন্টিলেশন চালু করতে যাচ্ছে সরকার। কালকে এবং পরশুদিন 2 দিন আমরা ম্যাটেরিয়াল সাপ্লাই দিব প্রত্যেকটা উপজেলায়। আফটার দ্যাট আমাদের সকল ফিল্ড লেভেলে যারা এই কাজটা করে তাদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে করে নন স্টপ আমরা ভ্যাকসিন চালু করে দিই। আমাদের টোটাল কথাটা হলো, আমরা অতীতের গভর্নমেন্টের মতন এটাকে কোনো গ্যাপ সৃষ্টি করব না। কন্টিনিউয়াসলি যদি লেফট ওভার থাকে ওইটা আমরা পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনগুলি দিয়ে যাব।
প্রণালী পার হতে বাংলাদেশের 6 জাহাজকে সহযোগিতা করছে ইরান, তবে আটকে পড়া জাহাজগুলোর অবস্থান নিশ্চিত নয়। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী এক সংবাদ সম্মেলনে কথা জানান। সকালে দূতাবাসে আয়োজিত মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিষয়ে সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষ যে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইরান তাতে সাধুবাদ জানায়। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজের অবস্থান নিশ্চিত হলেই জাহাজগুলো পার করার কাজ শুরু করবে ইরান, এমনটাও জানান রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন ইরানের প্রেসিডেন্ট। বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বুধবার দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটো যোগ না দেয়ায় সামরিক জোটটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার কথা ভাবছেন তিনি। এছাড়া 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ করার ঘোষণাও দেন তিনি। ট্রাম্পের দাবি, ইরান এতটাই বিধ্বস্ত যে দেশটি পুনর্গঠনে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগবে। এদিকে স্থানীয় সময় বুধবার রাতে মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প। এদিকে ইরানের বরুজান শহরের একটি ইস্পাত কমপ্লেক্সে হামলার পাশাপাশি দক্ষিণ বৈরুতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পিছিয়ে নেই ইয়েমেনের হুতিরাও, আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।